আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিনকার যে এই বেঁচে থাকার লড়াই, তার সঙ্গে বোধহয় যে শব্দটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সেটি হচ্ছে প্রকৃতি। আর এই প্রকৃতি যদি সুন্দর থাকে তাহলে আমাদের জীবনযাত্রাও খুব সুন্দরভাবেই চলে। কিন্তু এই প্রকৃতির যখন বিপর্যয় ঘটে তখন আমাদের জীবনেও বিপর্যয় নেমে আসে। তাই এই প্রাকৃতিক বিপর্যয়কে কিভাবে মোকাবেলা করব, বিশেষ করে ভূমিকম্প, এগুলো থেকে মোকাবেলা বা উত্তরণের কি পথ রয়েছে? যদিও প্রাকৃতিক বিপর্যয়কে কোনোভাবেই রোখা সম্ভব নয়, কিন্তু যে সতর্কতা অবলম্বন করতে হবে, এই গোটা বিষয়গুলো নিয়েই আজকে আমাদের এই ডিডি ত্রিপুরার বিশেষ আলোচনা, প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা এবং ভূমিকম্প। আর এই গোটা বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতে আমার সঙ্গে স্টুডিওতে হাজির রয়েছেন শরৎ কুমার দাস, স্টেট প্রজেক্ট অফিসার, ডিজাস্টার ম্যানেজমেন্ট, রেভিনিউ ডিপার্টমেন্ট। আপনাকে অনেক অনেক স্বাগত। এরপরেই রয়েছেন আগরতলা পৌর নিগমের অ্যাপ্রুভ বিল্ডিং প্ল্যানার, সিভিল ইঞ্জিনিয়ার মানুষ পাল। আপনাকে অনেক অনেক স্বাগত। এবং আজকে এই আলোচনার যে সর্বশেষ অতিথি রয়েছেন আরও একজন সিভিল ইঞ্জিনিয়ার, অভিষেক পাল। আপনাকে অনেক অনেক স্বাগত। তো প্রথমেই শরৎ স্যার আপনার কাছে যাব। যেহেতু প্রাকৃতিক বিপর্যয় কথাটা আসছে, আমরা তো প্রাকৃতিক বিপর্যয় সেরকম অর্থে মোকাবেলা করতে পারি না, সতর্ক হতে পারি, কোথায় কি আটকাতে তো পারবো না। সেই জায়গায় যে প্রাকৃতিক বিপর্যয়, সেখানে মোকাবেলা করতে যে সতর্কতাগুলো আমাদের প্রাথমিকভাবে অবলম্বন করতে হবে, সেগুলো নিয়ে যদি একটু বলেন। আগে প্রথম কথা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্য এটা উত্তর পূর্বাঞ্চল রাজ্যের মধ্যে একটা ছোট রাজ্য, দেখতে সুন্দর কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে জড়িত আছে। প্রতি বছর আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক এবং মানুষকৃত বিপর্যয় হতে থাকে। আমরা দেখেছি যে আমাদের কিছু বিপর্যয় আছে যেটা কি আগামী সূচনা দিয়ে আসে, যেরকম কি সাইক্লোন, ফ্লাড, আপনার আলাদা ধরনের যে প্রাকৃতিক বিপর্যয়। কিন্তু একটা বিপর্যয় যে আপনি বললেন যে ভূমিকম্প যে বিপর্যয়, তার কোনো আগামী সূচনা নেই, কিন্তু যেটা হয় অল্প সময় হয়। এবং কিছুদিন আগে আপনি মনে থাকবে 26 নভেম্বরে এটা ভূমিকম্প হয়েছিল মায়ানমারে, বর্মাতে হয়েছিল, কিন্তু আমাদের ত্রিপুরাতে মধ্যে এফেক্ট হয়েছে। অনেক মানুষ সকালে সকালে ভূমিকম্পটা যখন হয়েছে অনেক মানুষ জেগে উঠেছেন এবং কিছু অল্প ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু 2017-তে এই জানুয়ারি মাসে এটা ভূমিকম্প হয়েছিল আমার ধলাইতে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আপনি জানেন আমাদের ত্রিপুরা রাজ্য ও আমার ভূমিকম্প প্রবণ জোনে আছে, এবং এটা বলছে কি সবচেয়ে বেশি প্রবণ জোন 5 নম্বর জোনে আছে। তার অর্থ কি এখানে বড় ভূমিকম্প হবার আশঙ্কা আছে এবং বড় ক্ষয়ক্ষতি হবার আশঙ্কা আছে। যদি আমরা এটাকে যদি দেখি যে বড় ভূমিকম্প হবে এবং তার কোনো আগামী সূচনা নেই, তাহলে ক্ষয়ক্ষতি বেশি হবে। তার একটা অর্থ হচ্ছে আমরা তো ধন সম্পদ, আমরা জীবন হানিটাকে আমরা কিরকম কম করতে পারলাম। ভূমিকম্প থেকে তো আমরা বন্ধ করতে পারতাম না, আপনি যেটা বললেন। কিন্তু যেটা বলছেন আগামী সূচনা, সেটাও সেই অর্থে ভূমিকম্পটা ক্ষেত্রে থাকে না। হয়তো বৃষ্টি বা ঝড় যখন আসে তখন কিছুটা আবহাওয়া দপ্তর আমাদের সেখানে আগাম সতর্কতা দিয়ে থাকে, কিন্তু ভূমিকম্পর ক্ষেত্রে আমরা দেখি যে আগাম কোনো সতর্কতা নেই। ঠিক কথা আপনি বললেন। আমি এই কথা বলেছি কি আমাদের আলাদা বিভিন্ন বন্যা, ঘূর্ণিঝড় যেটা হয়, আমরা আবহাওয়া দপ্তর IMD, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যেটা আছে, তার থেকে আমরা 24 ঘন্টা আগে থেকে, আমরা 72 আওয়ার্স আগে থেকে আমরা সূচনা আমরা পেয়ে যাই। এবং কিছু কিছু বিপর্যয় আছে যে লোকালি হয়, যেরকম কি বৃষ্টি হবে, এখন বৃষ্টি হবে, যদি ক্লাউড মুভমেন্ট যদি হয়ে থাকে, তাহলে IMD আমাদেরকে এটা বলা যায় নাও কাস্টিং, এটা 1 ঘন্টা আগে আমাদেরকে বলে দিয়ে আমরা তৎক্ষণাৎ আমরা জনসাধারণকে আমরা বলে দিই। কিন্তু ভূমিকম্প কোনো ধরনের আজকে পর্যন্ত সায়েন্টিফিক্যালি আগামী সূচনা বেরোয়নি। তার অর্থ হইতেছে আমাদেরকে প্রস্তুতি থাকতে হবে সবসময়। তো এটা নিয়ে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তার মধ্যে প্রথম কথা হচ্ছে মানুষদেরকে সচেতন করা। ভূমিকম্প যদি হয় তাহলে হঠাৎ করে আমাদের নিজের জীবনকে কীরকম রক্ষা করবেন। এবং তার আগে, ভূমিকম্পর আগে, আমরা যে ভূমিকম্পতে মানুষকে তো মারে না, এই হচ্ছে এই যে ঘর বাড়ি এবং বিল্ডিংগুলি পড়ে মানুষ মারা যায়, এটাকে রক্ষা করানোর লেগে
রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, যেরকম কি আমরা কীরকম কনস্ট্রাকশনটাকে আমরা আগামী যে কনস্ট্রাকশনগুলি হচ্ছে এটাকে আমরা কেন সুরক্ষিত করব, এবং যে কনস্ট্রাকশনগুলি অলরেডি হয়ে গেছে এটাকে আমরা কীরকম রেট্রোফিটিং করব। যেহেতু আজকে আলোচনা এরকম হয়েছে, আমরা বিশেষভাবে এ সম্বন্ধে আমরা মানে আলোচনা করে জানবো এবং মানুষদেরকে আমরা জানাইব। আপনি যখন বলছেন যে ভূমিকম্প এমন একটা জিনিস, বা আমরা যখন বলছি যে সেটা শুধুমাত্র সতর্কতা, কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে পারবো, কিন্তু সেটা থেকে একেবারে পুরোপুরি বাঁচার কোনো আগাম যেহেতু রাস্তা নেই, সেক্ষেত্রে বিল্ডিং এর কথা বলছিলেন যখন, তখন একটু মানসবাবুর কাছে যাব। এখানে আমাদের যে এই যে বিল্ডিং গুলোর ক্ষেত্রে নির্দিষ্ট প্ল্যানিং থাকে, আপনি যেহেতু প্ল্যানিং ডিপার্টমেন্টে রয়েছে, ভূমিকম্প থেকে যে ধরনের প্রোটেকশন বিল্ডিং এর ক্ষেত্রে সেখানে প্ল্যানিং বা রুলস এন্ড রেগুলেশনটা কি কি থাকছে যদি একটু বলেন। দেখুন, আমাদের মিউনিসিপ্যালিটির যে কর্পোরেশনের গাইডলাইন আছে, সেই গাইডলাইন ওয়াইজ আমাদের কমার্শিয়াল বিল্ডিং বলুন বা রেসিডেন্সিয়াল বিল্ডিং বলুন, বিভিন্ন ধরনের গাইডলাইন্স বা নর্মস আছে আমাদেরকে। কতটুকু পর্যন্ত সাইড স্পেস ছাড়তে হবে বা কতটুকু হাই রাইজ আমরা নিতে পারবো, সেই বিভিন্ন পরিকাঠামো আমাদের দেওয়া আছে। কিন্তু এখন কথা হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস, আমরা কতটা সেই মানে রুলস ফলো করছি। আমরা যদি মানে যে রুলস রেগুলেশন সেটা যদি আমাদের কপিতেই থেকে যায়, অফিসেই থেকে যায়, তাহলে তো সেটা আমাদের জন্য মানে ফ্রুটফুল হবে না। রুলসগুলো বানানো হচ্ছে আমাদের জন্যই। তো সেই ক্ষেত্রে বাস্তবে ফলপ্রসূ কতটা হচ্ছে, বাস্তবে ফলপ্রসূ কতটা হচ্ছে সেটা কিন্তু সবার একটা টিম ওয়ার্কের প্রয়োজন। আর আপনি যে কথাটা প্রথম বললেন, ভূমিকম্প প্রতিরোধক না, ভূমিকম্প সহনীয় বিল্ডিং বলাটা আমার মনে হয় ঠিক একদম। তো একটা বড় ধরনের ভূমিকম্প হলে সেই ভূমিকম্পে যে বিল্ডিংয়ের বা স্থাপত্যের কোনো ধরনের হ্যাম্পার হবে না বা ক্ষয়ক্ষতি হবে না, সেটা কিন্তু ভুল। ক্ষয়ক্ষতি হতে পারে, কিন্তু আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা যারা সিভিল ইঞ্জিনিয়ার, যারা সুপারভিশনের দায়িত্বে আছেন, তাদের প্রত্যেককে সেই জিনিসটাই লক্ষ্য রাখতে হবে যেন ক্ষয়ক্ষতিটা বিশেষভাবে সে ধরনের না হয়। তো আমাদের একটা বিল্ডিং করতে গিয়ে আমাদের সয়েল টেস্ট থেকে ধরে স্ট্রাকচারাল ডিজাইন বলুন বা কোয়ালিটি কন্ট্রোল বলুন, প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমাদের সমান গুরুত্ব দিতে হবে। মানে ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি ভিতটাই ঠিক না করলাম, সয়েল টেস্টের উপর ডিপেন্ড করে বা আমি রিপোর্টের অ্যানালাইসিস করে আমাদের যে সাজেস্ট করা হলো সয়েল টেস্টের রিপোর্টে, সেই অনুযায়ী যদি আমি মানে ভিতটাই ঠিক না করলাম, তাহলে আমাকে বাইরের দিকে আমি যতই আর্কিটেকচারাল ভিউ করি না কেন, যতই সুন্দর বিল্ডিং করি না কেন, এটা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর অবশ্যই থেকে যায়। তো আমার মনে হয় এই প্রত্যেকটা জিনিস খুব গুরুত্ব সহকারে নেওয়া উচিত। সেটাকে যদি মানে বলি এক কথায়, গাছের গোড়াটা, চারা গাছের গোড়াটা যত শক্ত হবে তত বেশি এটা ফলবে ফুলবে। একদম। এখানে একটা জিনিস জানতে চাইবো, আপনি যেহেতু প্ল্যানিং ডিপার্টমেন্টে রয়েছেন এবং প্ল্যানের কথা বলছেন, সেক্ষেত্রে আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু খুব একটা হাই রাইজ বিল্ডিং নেই। সেটার কি কারণ এই যে স্যার যেটা বলছিলেন ফিফথ জোন হিসেবে রয়েছে বলেই কি এটা? আমাদের মানে ত্রিপুরা তো ভূমিকম্পের ফিফথ জোনে রয়েছে, এটা আমরা সবাই জানি। তো আমাদের যে গাইডলাইন ওয়াইজ শহরের মধ্যে তো হাই রাইজ বিল্ডিং আমাদের 14.5 মিটার অবধি আমাদের পারমিসিবল হাইট। কিন্তু দেখা যাচ্ছে কি, যদি আপনি একটু আউটসাইডে যান, শহর থেকে বেরিয়ে যান, একটা নির্দিষ্ট এরিয়া আছে, আপনি যদি ওই গাইডলাইন ওয়াইজ ওই সকল এরিয়ার মধ্যে আরও হাই রাইজ করতে পারেন, G+7 G+9 যতটুকু আপনি করতে চান পারমিসিবল এরিয়া, কিন্তু আপনার প্রপার গাইডলাইন এবং স্ট্রাকচারাল ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন, সয়েল টেস্টের উপর ডিপেন্ড করে প্রত্যেকটা কারিকুলাম অ্যাক্টিভিটিস ফুলফিল করে যদি আপনি করতে পারেন, অবশ্যই করতে পারবেন। কিন্তু আমার মনে হয় পাবলিক অ্যাওয়ারনেসটা খুব বেশি দরকার। পাবলিক অ্যাওয়ারনেসটা দরকার, আমি কি করছি, কতটুকু করতে চাই, আমার স্থাপত্যটা কতটুকু হাইট অবধি আমি করতে চাই, সেই ওয়াইজ আমার সয়েল টেস্টের রিপোর্ট অনুযায়ী আমার বিল্ডিংটা কি সেই ধরনের ফাউন্ডেশন আমি দিলাম কি না, সেই ধরনের উপর গাইডলাইন ডিপেন্ড করে আমরা অবশ্যই করতে পারি। মানুষের কাছে আবার আসবো, প্ল্যানিং নিয়ে কথা বলবো। এবার একটু অভিষেকের কাছে যাব। আপনার কাছে যে জিনিসটা জানতে চাইবো, যেহেতু মানুষ যখন বলছিলেন তখন বলছিলেন যে স্ট্রাকচারাল যে ডিজাইনটা সেটা খুব ইম্পর্টেন্ট, দিকটা যদি না হয়, সেক্ষেত্রে বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে সেখানে ভূমিকম্প সহনীয় যেটা মানুষ বললেন, সেক্ষেত্রে কি ধরনের স্ট্রাকচারাল ডিজাইন হওয়া দরকার? অ্যাকচুয়ালি আমি এটা বলতে যাব যে বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ডিজাইন যখন আমরা প্ল্যানিং ডিপার্টমেন্ট থেকে পাই, স্ট্রাকচারাল ডিজাইন দিয়ে সেই ডিজাইনের ডিটেলিং থাকে যে কীভাবে কলামগুলি কীভাবে হবে, কীভাবে আমাদের বিম ডেপথ অফ ফাউন্ডেশন ঠিকঠাকভাবে আছে কি না। সো মেন পারপাস হচ্ছে কি ডিটেলিং।
হ্যাঁ, ডিটেলিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। বিশেষ করে ভূমিকম্প সহনীয় রাইট রাইট, হ্যাঁ, আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কিছু কোর্স আছে, আর্থকুয়েক ডিটেলিং কোর্স আছে, যেগুলি মানে বছর পর বছর, মানে আফটার 5 ইয়ার্স 2 ইয়ার্স ডিপেন্ডিং আপন ভূমিকম্পর কীভাবে রিসার্চ চলতে, ওই কোডগুলিতে আমাদের বিল্ডিংয়ে সব ডিটেল দেওয়া থাকে। সেম কোডগুলি ড্রয়িংয়ের মধ্যে আমাদের থাকে, সেইগুলো সাইটে ফলো হচ্ছে কি না সেগুলো আমাদের দেখতে হবে। যেরকম আমাদের ফাউন্ডেশন, বিল্ডিংয়ে একটা মেন পার্ট হচ্ছে ফাউন্ডেশনটা আমাদের স্ট্রাকচারাল ড্রয়িংয়ে কতটুকু ডেপথ আছে সেটা আমরা যখন আমরা কাজ করছি ভালোভাবে ঠিকভাবে সুপারভাইজ করে ডেপথে পড়ছে কিনা, ফাউন্ডেশনটা কী কী স্টিল দেওয়া আছে, মিনিমাম রিনফোর্সমেন্ট কতটুকু দেওয়া, পার্সেন্টেজের স্টিল কতটুকু দেওয়া, সেগুলোকে আমাকে দেখতে লাগবে, সব ড্রয়িংয়ের ডিটেলে লেখা থাকে। তারপরে কনফাইনমেন্ট জোন থাকে, বিম কলাম জাংশনের কনফাইনমেন্ট জোন, ডেভেলপমেন্ট, অনেকগুলো টেকনিক্যাল ক্রাইটেরিয়া সেগুলো আছে, সেগুলি ইঞ্জিনিয়াররা সাইটে সুপারভাইজ করতে মেসন বা আমাদের যে কাজ করে ফোরম্যান তাদেরকে গাইড করতে হবে কি হ্যাঁ তোমরা এইভাবে কাজ করবে, এগুলির কাজ না করলে, কারণ যখন একটা আর্থকুয়েক হয়, ভূমিকম্প হয়, তখন আমাদের বিল্ডিংটা মানে মুভমেন্ট হয়। সো মুভমেন্ট হলে সেটা আমাদের অ্যাম্পল টাইম দিতে হবে কি ইভ্যাকুয়েট করার সময়। আমরা তো টোটালি বলতে পারবো আর্থকুয়েক রোধক, বা আমরা বলতে পারবো না যে এটা রেজিস্ট করতে পারবে, বাট সে আমাদেরকে টাইম দিতে হবে। তারপরে কোয়ালিটি অফ ওয়ার্ক আমাদের লক্ষ্য রাখতে হবে, মেটেরিয়াল কী কী দিচ্ছি, আমাদের সাইজ থাকে আমাদের, তারপর স্টিল যা যে ইউজ হচ্ছে টেস্ট রিপোর্টে ঠিকঠাকভাবে আছে কিনা, সয়েল টেস্ট, যেমন মানুষদা বললো যে সয়েল টেস্ট রিপোর্ট এগুলি খুবই ইম্পর্টেন্ট। তো ওই রিপোর্টগুলি দেখার পর ফাউন্ডেশন ঠিকঠাক আছে না, আর কাজ চলাকালীন সুপারভিশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ বিল্ডিং, ঠিকঠাকভাবে কতটুকু আমার, কারণ আমাদের কী হয় কংক্রিট যেটা আমরা ঢালাই বলি, সেটাতে আমরা যদি ওয়াটার সিমেন্টে সেটা ইনক্রিজ করে দিই স্ট্রেংথ কমে যায়, যথাযথ কী হয় ফ্লো করার জন্য লেবাররা জল বেশি দিয়ে কাজ করে, এটা টোটালি রং। উই ক্যান ইউজ অ্যাডমিক্সচার, দ্যাটস কাইন্ড অফ কেমিক্যাল আর থাকে, সেগুলো আমরা ইউজ করে তখন ওয়াটার রিডিউস করে দেয়, তো সেগুলো আমরা ইউজ করে কনস্ট্রাকশনের কোয়ালিটি বাড়াতে পারবো। আর আরেকটা ইম্পর্টেন্ট আমি কথা তুলতে চাই যে আমাদের কলাম, যেটা বিল্ডিংয়ের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমি যথাযথ দেখি যে গ্রাম অঞ্চলে ওরা কি করে যে স্ট্রাকচারটা মানে একটা প্লাইবোর্ড দিয়ে, সরি একটা কাঠ দিয়ে ওরা, হ্যাঁ স্ট্রাকচার, হ্যাঁ ব্যাম্বো দিয়ে করে, ইজ টোটালি রং। আমি সবাইকে এটা সাজেস্ট করবো যেখানে কাজ হচ্ছে তারা শাটারিং প্লাইবোর্ড দিয়ে বা স্টিল ফর্মওয়ার্ক দিয়ে সেটা শাটারিং করা, ভাইব্রেটার ইউজ করে কম্প্যাকশন করা, তাতে কি হয় ভিতরে এয়ার ভয়েস থাকে সেগুলি ডিক্রিজ হয়ে যায় আর আমাদের এটা কম্প্যাক্ট হয়, ভালোভাবে হয়। তো সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর হচ্ছে কি আমাদের স্টিল হাউস হোক বা কলমে রিং লাগায়, যেটা আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে বলি রিং, সেগুলো ঠিকঠাকভাবে স্পেসিং অ্যাজ পার ড্রয়িংয়ে দেওয়া আছে সেভাবে আছে কি না। তারপরে আমরা ব্যান্ড থাকে, রিংয়ের ব্যান্ড থাকে, ওগুলি 1 থেকে 35 অনেকগুলো টেকনিক্যাল টার্মস আছে, সেগুলি ঠিকঠাকভাবে আমাদের ড্রয়িংয়ে ফলো হচ্ছে কিনা সেটা আমাদের ইম্পর্টেন্ট লক্ষ্য করা। আমি একটা কথা বলবো যে ইঞ্জিনিয়ার সাহেব যেটা কথা বললেন, সাধারণ কথা হচ্ছে আমাদের ত্রিপুরাতে একটা রুলস আছে বিল্ডিংগুলিকে কিরকম সুরক্ষিতভাবে বানানো হয়, এটাও বলা আছে কি ত্রিপুরা বিল্ডিং রুলস। অনেক ক্ষেত্রে দেখা যায় কি আমাদের যে অরবান এলাকাতে যারা থাকছেন, মানে আমাদের অগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন বলুন আর এমসি এরিয়া অরবান লোকাল বডিজ, তারা এই ত্রিপুরা বিল্ডিং রুলসকে ফলো করে না, এবং এটাকে আমরা সবাই সর্বসাধারণ কাছে আমরা বলতে চাই অ্যাটলিস্ট যদি আমাদের এই ত্রিপুরা বিল্ডিং রুলসকে ফলো করা যায়, আমাদের যে বিভিন্ন যে বিপর্যয় প্রতিরোধক, বিপর্যয় প্রশমিত করার জন্য যে ঘর বাড়ি সুরক্ষিত করার জন্য যে ঘর বাড়ি তৈরি করার কথা আমরা বলছি, এটা 100% আমরা সুরক্ষিত আমরা করতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে আমরা তো বলি সাধারণ মানুষ এগুলিকে মানে জানার লাগে মানে সচেতন করতে হবে, আমাদের অরবান মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং বিভিন্ন অরবান লোকাল বডিজ তারা করছে, কিন্তু সাধারণভাবে যখন আপনি গ্রামে যাবেন একজন সাধারণ মানুষ বলবে কি আমার ঘর বাড়ি তৈরি করতে গেলে আমি সাধারণ মিস্ত্রি যে গ্রামে আছে ওকে আমি পরামর্শ করব, ওই হচ্ছে আমার ইঞ্জিনিয়ার। কিন্তু এখানে দুটো কথা আমি বলবো। প্রথম কথা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে যতগুলি মিস্ত্রি আছে, যুগাড়ি আছেন, রড বাইন্ডার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ানস আছেন, তাদেরকে স্বতন্ত্রভাবে তালিম করানোর লাগে আমাদের পিডব্লিউ ডিপার্টমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তারা করছে, কিন্তু এটা সাফিসিয়েন্ট না। এটা ধীরে ধীরে আমরা চেষ্টা করছি আগামী কিছু বছর মধ্যে আমরা কমপ্লিট করব, এবং তাদেরকে সার্টিফাইড করতে হবে। তাদের সার্টিফাইড না করলে প্রবলেমটা কোথায় হবে যে আমরা কোন মানে মেসনসকে আমরা ডাকছি, মিস্ত্রিকে আমরা ডাকছি, যদি তারা কোয়ালিফাইড না হয় ডেফিনেটলি যে গরিব মানুষ এটা ঘর বানাচ্ছে, সাধারণ মানুষ ঘর বানাচ্ছে, তারা ঠিকভাবে বানাতে পারবে না। এই হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে ইঞ্জিনিয়ার্স যারা আছেন, আমাদের যে গভর্নমেন্ট বিল্ডিংগুলি যে আছে, শুধু আমরা তো প্রাইভেট বিল্ডিংকে বললে হবে না, গভর্নমেন্ট বিল্ডিংগুলি যে আছে পিডব্লিউ ডিপার্টমেন্ট, আরডি এবং আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, তারা এগুলি ন্যাশনাল বিল্ডিং কোড এবং ত্রিপুরা বিল্ডিং রুলস যেটা আমরা
বলছি, এটাকে তারা 100% ফলো করছে। প্রবলেম হচ্ছে আমাদের যে পুরান বিল্ডিং যেটা আছে, সেটাতেই আসছিলাম স্যার। আপনি যখন এই বিল্ডিং রুলস এর কথা বলছেন, আমাদের শহরে এমন অনেক পুরনো বিল্ডিং আছে যেগুলো বিল্ডিং রুলস না মেনে করা হয়েছে। যেহেতু 5th জোনে পড়ছি, সেখানে কিন্তু এই বিল্ডিংগুলি অনেকটাই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। Right. সেগুলোকে কিভাবে প্রোটেক্ট করা এখানে হচ্ছে? এখানে দুটো পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে যে পুরান বিল্ডিংগুলিকে আমরা অ্যাসেসমেন্ট করব, এটাকে বলা যায় র্যাপিড ভিজুয়াল অ্যাসেসমেন্ট, র্যাপিড ভিজুয়াল স্ক্রিনিং, RVS। এটাকে আমরা একটা বিল্ডিংকে দেখে তারা কিছু প্যারামিটার আছে, একজন ইঞ্জিনিয়ার বলতে পারবেন কি এটা ভূমিকম্প অথবা বিভিন্ন বিপর্যয় প্রতিরোধক আছে কিনা নাই, এবং তার বিভিন্ন ক্যাটাগরি আছে। যদি আমরা দেখবো এটা রিস্ক ক্যাটাগরিতে চলে এসেছে, তাদেরকে আমরা তারপরে ডিটেল অ্যাসেসমেন্ট আমরা করে। সেকেন্ড পদ্ধতি যেটা আছে, এটাকে সেফটি নিরাপদ করণ লাগে, এটাকে বলা যায় রেট্রোফিটিং। রেট্রোফিটিং হচ্ছে ইঞ্জিনিয়ার পদ্ধতি। পুরান বিল্ডিংটাকে আমরা ভূমিকম্প প্রতিরোধ করণ লাগে যে ইঞ্জিনিয়ার পদ্ধতি আমরা ব্যবহার করি, এটা রেট্রোফিটিং। আমাদের ত্রিপুরাতে অনেকগুলি বিল্ডিং এখন রেট্রোফিটিং করা হয়েছে, যখন রাজবাড়ি, নীরমহল, সুখময় স্কুল, উমাকান্ত স্কুল, কাজ চলছে অনেক বিল্ডিং, এবং ফিউচার গভর্নমেন্ট মধ্যে অনেকগুলি রেট্রোফিটিং করণ লাগে নিষ্পত্তি নিয়েছে। প্রবলেমটা হচ্ছে যে আমরা গভর্নমেন্ট বিল্ডিংকে আমরা রেট্রোফিটিং করছি, কিন্তু সাধারণ মানুষ নিজের পুরান বিল্ডিংটাকে যখন আমরা রেট্রোফিটিং করবে, ওদের আমাদের কাছে ক্যাপাসিটি আছে কি না নেই। ডেফিনেটলি আমাদের কাছে এখন যে প্রেজেন্ট সিচুয়েশন আছে, অনেকগুলি ইঞ্জিনিয়ার্স তারা ট্রেন্ড হয়েছেন রেট্রোফিটিং করণ লাগে। আমাদের যে NIT এবং TIT আছে, তাদের যে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, তাদের স্টুডেন্টসদেরকে আমরা যে র্যাপিড ভিজুয়াল স্ক্রিনিং আমরা পড়াচ্ছি, এবং এটা বিভিন্ন প্রাইভেট ইঞ্জিনিয়ারিং ফার্মস আছে, তারা মধ্যে আমাদের জনসাধারণকে সব হেল্প করতে পারে যে পুরান বিল্ডিংগুলিকে স্ক্রিনিং করা এবং তার রেট্রোফিটিং করা। আমি ভাবছি কি এটাকে জনসাধারণ এটাকে অত্যন্ত মানুষের সচেতনতাটা সেই জায়গায় এখন আরো খুব দরকার। খুব দরকার। আর স্যার যেটা বললেন গ্রামাঞ্চলের বাড়িঘরের কথা, শুধু তো আগরতলা শহরের মধ্যে বাড়িঘর হচ্ছে এমন না। RCC বিল্ডিং বলুন বা নিজের যে রেসিডেন্সিয়াল বিল্ডিং বলুন, গ্রামাঞ্চলেও কিন্তু অনেক অনেক কনস্ট্রাকশন হচ্ছে। তো আমরা দীর্ঘদিন ধরে এই মানে পেশার সাথে জড়িত, বা সেই জন্য আমরা দেখলাম যে গ্রামাঞ্চলে কি হয়, লোকের একটা মানে থিঙ্কিংটা, যেটা ওয়ে অফ থিঙ্কিং, সেটা কিন্তু থাকে না যে আমি কোনো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দিয়ে বা টেকনিক্যাল এক্সপার্ট দিয়ে সাজেস্ট করে প্ল্যান বানিয়ে তারপর স্টেপ বাই স্টেপ ওই কনস্ট্রাকশনটাকে করব। ওই ধরনের হয়তো বা উনি পারবেন, উনি কিন্তু ফাইন্যান্সিয়ালি হয়তো সক্ষম, কিন্তু ওনার যে মাইন্ড সেটআপটা, ওই মাইন্ড সেটআপটা কিন্তু হ্যাঁ সেটাই মাইন্ড সেটআপটা কিন্তু রয়ে গেছে যে আমি আবার একজন টেকনিক্যাল এক্সপার্ট কিসের দরকার। যে মেশনরা ধরুন কাজ করছে বিগত ধরুন 20-25 বছর ধরে এক্সপিরিয়েন্সড, ওদের সাথে কনসাল্ট করে আমি করে নেব। তো সেই ক্ষেত্রে হয় কি, একটা গ্যাপ আমরা দেখতে পাই। অভিষেক যেটা বললো, সেটা একটা গ্যাপ কিন্তু থেকেই যায়। একটা গ্যাপ মানে দিনে দিনে কিন্তু আপনি টেকনোলজি বলুন বা কনস্ট্রাকশনের আপনার যে প্যারামিটার বলুন, সেগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। আর একটা বিল্ডিং করতে গিয়ে আমরা যতটুকু এক্সপেন্সিভ হয়, সেটার যদি ম্যাক্সিমাম যদি 5% আমরা এক্সট্রা কস্ট বিয়ার করি, তাহলে কিন্তু NBC ওয়াইজ ন্যাশনাল বিল্ডিং কোড মেনে মানে বিল্ডিং করা কিন্তু সম্ভব। আর যখন কোনো বিল্ডিং মানে ন্যাশনাল বিল্ডিং কোড মেনে করা হবে, তখন কিন্তু মানে ভূমিকম্প সহনীয় বিল্ডিং আমরা এটা বলতে পারি, আর্থকুইক রেসিস্ট্যান্স বিল্ডিং আমরা বলতে পারি এটাকে। মানে খুব বড় ধরনের ভূমিকম্প না হলে মানে খুব একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকবে না। সেই ক্ষেত্রে বললাম যে একটা টেকনিক্যাল এক্সপার্ট দিয়ে কিন্তু যে এখন সব জায়গায় কিন্তু টেকনিক্যাল এক্সপার্ট অ্যাভেলেবল, আপনি চাইলেই পাবেন, বা একটা মিনিমাম একটা কনসালটেন্সি চার্জ তো দিতেই হবে। তো এটা কিন্তু নেওয়া দরকার। স্যারও যেটা বলেছিলেন, এখানে আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, মানুষ যেহেতু আপনি প্ল্যানিং ডিপার্টমেন্টে রয়েছেন, সেখানে এই যে আরবান এরিয়াস আর রুরাল এরিয়াস এর মধ্যে যে এই যে ডিফারেন্সটা বা মাইন্ড সেটআপটা, যে গ্যাপিংসটা রয়েছে, সেখানে কাজ করতে গিয়ে আপনাদের কতটা মানে অসুবিধা হচ্ছে এখনো পর্যন্ত? মানুষ তো এতটা সচেতন নয়, কিন্তু ধীরে ধীরে ধরুন আজকে থেকে 10 বছর আগে মানুষের যে মাইন্ড সেটআপ ছিল, এটা শহরের অঞ্চলেই বলুন আর গ্রামাঞ্চলেই বলুন, এখনের দিনে দাঁড়িয়ে রুলস রেগুলেশন আগরতলার মানুষ মানে আমাদের মেইন পুর নিগমের যে এরিয়া, সেখানকার মানুষজনও কিন্তু অনেকটা সচেতন। সেখানকার রুলস রেগুলেশন ফলো করতে চায় না যে তা না, কিন্তু বিভিন্ন প্রতিকূলতা থাকে, বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, সেই কারণে হয়তোবা ওরা কিছুটা মিসগাইড হয়ে যায় বিভিন্ন মানে জনসাধারণ থেকে বলুন বা হোয়াট এভার যে কোনো হ্যাঁ কিন্তু মানুষের মেন্টালিটি কিন্তু চেঞ্জ হচ্ছে, ওরা কিন্তু অ্যাওয়ার হচ্ছে না যে তা না, এবং আর একটু সময় লাগবে। ধীরে ধীরে
আর একটু সময় লাগবে, কিন্তু এটা দরকার। ম্যাডাম আমি জাস্ট একদম। ওই মানস বাবুর কথাটাকে আমি নিয়ে সাপ্লিমেন্ট করছি। এখানে যে বিভিন্ন যে ডিফারেন্সটা আছে, এখানে হচ্ছে 3টা ফ্যাক্টর। 1 নম্বর হচ্ছে আমাদের ত্রিপুরার মানুষ ভয়াবহ ভূমিকম্প দেখেনি। আপনি যে জায়গাতে অলরেডি বিপর্যয় হয়ে গেছে, আপনি এই জায়গাতে যান, আপনি বলবেন, সাধারণ মানুষকে যদি বলবেন, ডেফিনেটলি তারা আওয়ার কি অ্যাকচুয়ালি সাধারণ মানুষ, গরিব মানুষ যখন একটা কাজ করবে, আরে আমার তো ভূমিকম্প হয়েছিল, আমি এখন যে ঘরবাড়ি করবো ডেফিনেটলি ভূমিকম্প করবো, সেটা এটা হচ্ছে আতঙ্ক থেকে ওরা তার already মানে না যে আমরা আরেকটা ভূমিকম্পকে আমরা অপেক্ষা করবো আসুক, তারপরে আমরা ঘরবাড়ি সুরক্ষিত আমরা তৈরি করব। মানুষকে সচেতন করা দরকার। দ্বিতীয় হচ্ছে আমাদের যে মানে মনিটারি ফ্যাক্টর, টাকা যদি আমরা একটা ভূমিকম্প সুরক্ষিত ঘরবাড়ি আমরা তৈরি করি, ডেফিনেটলি টাকার পরিমাণ একটু বেশি লাগবে। মানুষ প্রথমে দেখবেন আমি 5 লাখ টাকা রাখেছি, 5 লাখ টাকার মানে বিল্ডিং আমরা বানাবো, আমি তখন দেখছি না কি অ্যাকচুয়ালি আমরা সুরক্ষিত ঘর বানাবো, আর যদি 1 লাখ 2 লাখ টাকা বেশি লাগে। 3 নম্বর হইতে আছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, অ্যাভেলেবিলিটি অফ দ্য ম্যাটেরিয়ালস। যেরকম কি আমাদের এখানে ত্রিপুরাতে যে ম্যাটেরিয়ালসগুলি ব্যবহার হয় বিল্ডিং তৈরি করানোর লাগে, যে স্টিল বলুন, কংক্রিট বলুন, স্যান্ড বলুন, এগুলি কোয়ালিটি অত ভালো না। যদি আমরা বাইরে থেকে যদি আমরা আনি, ডেফিনেটলি তার কস্ট লাগবে এবং মানুষ এটাকে নিতে মানে অ্যাকসেপ্ট করতে একটু রেজিস্ট্যান্স এখন হচ্ছে। কিন্তু যে অ্যাওয়ারনেস সচেতন হয়ে হচ্ছে এবং বিভিন্ন সময়ে ছোট ছোট ভূমিকম্প হচ্ছে, এগুলি সূচনা দিয়ে দিয়েছে মানুষদেরকে কি আমরা তোমরা সচেতন ডেফিনেটলি হও। সচেতন ওই হওয়া যে দরকার কথাটা আছে। মানুষও বললেন আগে, মাইন্ড একদম। সেটআপের একটা Mindset change করতে বিষয় হবে। থেকে যাচ্ছে, সে কারণেই গ্যাপিংসটা। এটা কিন্তু দরকার, মানে থিঙ্কিংটা চেঞ্জ করা দরকার, এক্সপার্টের সলিউশন নেওয়া দরকার। একদম সেখানে বোধহয় ওভারঅল একটা টিম ওয়ার্ক খুব প্রয়োজন। একদম Obviously, টিম ওয়ার্ক, পুরোটাই টিম ওয়ার্ক। সেখানে একটু অভিষেকের কাছে যাব, যেহেতু স্ট্রাকচারাল বিষয়টা এর আগেও অভিষেক বলছিল। স্যার যেমন বলছিলেন কোয়ালিটি ম্যাটেরিয়াল কি ধরনের হওয়া উচিত, বা আরো একটা জিনিস জানতে চাইবো যে এই যে আর্থকোয়েক জোনগুলো থাকে, সেখানে নিশ্চয়ই নির্দিষ্ট বিল্ডিং শেপ থাকে, সেটা কি হওয়া উচিত? অ্যাকচুয়ালি স্যার যেটা বললো যে বিল্ডিং মেটেরিয়ালসের কথা, এখন আমরা ইউজ করি আমরা কংক্রিটে যেরকম এগ্রিগেট, স্যান্ড, সিমেন্ট। তো এগ্রিগেট যখন আমরা পারচেস করে, যারা পারচেস করতে চায়, তো কিছু টেস্ট করাতে লাগে। তো কিছু স্যাম্পল নিয়ে আমরা অথরাইজ ল্যাব আছে আগরতলাতে, তো ওখানে দিয়ে পরে আমরা ওই এগ্রিগেটটা ভালো কিনা, ওটা ইউজ করতে পারবো কিনা, সেটা প্রত্যেকজন, এটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট বডিজ হোক, তারা চেক করতে খুবই দরকার। তারপরে যখন আমরা স্টিল কিনবো, রিইনফোর্সমেন্ট কিনবো, সেটা আমরা কোম্পানি থেকে এমটিসি রিপোর্ট নেব, যেটাকে আমরা বলি ম্যানুফ্যাকচারার টেস্ট সার্টিফিকেট। তো ওটা কেনার পর ওটা দেখা যায় যে আমাদের স্ট্রেংথ যে স্টিলটা ওটা অ্যাটেন্ড করছে কিনা, ওটার একটা রিপোর্ট থাকে, ল্যাব রিপোর্ট। তো সেগুলি খুব ইম্পর্টেন্ট। আর আমি এটাই বলবো যে বিল্ডিংয়ের এগুলো শেপ, কি হচ্ছে বাস্তবে? হ্যাঁ বাস্তবে ম্যাম অ্যাকচুয়ালি হচ্ছে কি, মানে গভর্নমেন্ট হচ্ছে, বাট প্রাইভেট বিল্ডিংসে তারা সেরকম খুব কম, একদম সেখানে খুবই কম। সচেতনতার যারা প্রয়োজন। সচেতন থাকে, তারা যারা জানে, তারা টেস্ট করায়, তারা জানে হ্যাঁ কোন মেটেরিয়ালটা আমরা কিনবো, না এটা ভালো না এটা খারাপ। এগ্রিগেটের সাইজ থাকে, স্কোয়ার, রাউন্ড, ফ্ল্যাকিনেস, চ্যাপ্টার সাইজ থেকে, সেগুলি মানে যেটা কোনটা ভালো হবে, ওটা সবাইকে সচেতন হওয়া জানা দরকার। আর বিল্ডিং, সেটা নিশ্চয়ই আজকে যখন আমরা আলোচনা করছি, আমাদের টিভির ওপারে যারা দর্শকরা রয়েছেন, আমাদের এই বিশেষ আলোচনার অনুষ্ঠান দেখছেন, আজকের পর হয়তো বা কিছুটা সচেতন হবে না আশা করছি। অবশ্যই এখানে আমি অভিষেক বাবু যেটা কথা বললেন, আমি জাস্ট আড করছি দুটো কথা। এক নম্বর হচ্ছে যে আমাদের লোকালি অ্যাভেলেবল ম্যাটেরিয়ালস আছে, তার মানে নয় যে আমরা মানে এই ঘর বানানোর জন্য বাইরে থেকে আমরা জিনিস আনবো তারপর ঘর বানাবো। এই লোকাল ম্যাটেরিয়ালসটাকে, যেরকম বিভিন্ন ধরনের টেকনোলজি বেড়েছে, লো কস্ট ডিজাস্টার রেজিস্ট্যান্ট হাউসিং টেকনোলজি, যেরকম আমাদের যে কাঠ আছে, বাঁশ আছে, লোকাল এগ্রিগেট যেগুলি আছে, এটাকে মধ্যে আমরা রিইনফোর্স করে টেকনোলজি এমবেডেড করে আমরা এটাকে ব্যবহার করতে পারি এবং এটা ডেফিনেটলি ডিজাস্টার রেজিস্ট্যান্ট বা ভূমিকম্প আর্থকোয়েক রেজিস্ট্যান্ট ঘর আমরা বানাতে পারি। হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে যে পুরান বিল্ডিংকে আমরা যে রেট্রোফিটিং কথা আমরা বললাম, তার মানে নয় যে রেট্রোফিটিং আমরা যদি ঘরটাকে বানাই এটা হিউজ পরিমাণ টাকা দরকার। এটা দেখা গেছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনস যেটা বলেছেন কি এটা 15%, ম্যাক্সিমাম আপ টু 15% অফ দ্য বিল্ডিং কস্ট, যে বিল্ডিংয়ের যে কস্টটা তার আপ টু 15% লাগবে রেট্রোফিটিং করার লেগে। কিন্তু এই যে ইনফরমেশনটা মানুষ কাছে পৌঁছেনি, এটা অ্যাওয়ারনেসের অভাব আছে। এখন ধীরে 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 এটা প্রচার এবং প্রসার হচ্ছে। আমরা পিডব্লিউ ডিপার্টমেন্ট, আরডি, আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এগুলি নিয়ে চলছে। আমি আশা করি এটা মানে মানুষ এটা সচেতন হবে। কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যদি ভূমিকম্প হয়ে যায়, যদি ড্যামেজ হয়, বিল্ডিং যদি ড্যামেজ হয়, তাহলে যে আমরা
জীবনহানিটাকে আমরা কিরকম কম করব, এটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস। ঠিক আছে, এটা হচ্ছে আমরা সেফটি হাউসিং করবো, এটা বিফোর ডিজাস্টার। কিন্তু ডিউরিং অ্যান্ড আফটার ডিজাস্টার তো আমরা জনসাধারণকে আমরা কিরকম মানে রেস্কিউ করব, এটা নিয়ে ত্রিপুরা সরকার আমাদের স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স গঠন করেছে। আমাদের টিএসআর ত্রিপুরা স্টেট রাইফেলস এবং পুলিশ তাদেরকে নিয়ে আমাদের 4টা কোম্পানি গঠন হয়েছে। তাছাড়া আমাদের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এনডিআরএফ মধ্যে আছে এবং তারা ট্রেন্ড ম্যানপাওয়ার এবং ইকুইপমেন্ট তাদের কাছে আছে। যদি কোনো বিপর্যয় হয়, যদি কোনো বিল্ডিং ধসে পড়ে, আমাদের কাছে এরকম ইকুইপমেন্ট আছে, এটাকে বলে লাইফ ডিটেক্টর। লাইফ ডিটেক্টর কি হয়, যদি কোনো বিল্ডিং ধসে যায় তার মধ্যে লাইফ আছে, আমরা জানতে পারবে কতজন লাইফ আছে এবং তাদেরকে আমরা কিরকম রেস্কিউ করতে পারবো, ডিটেক্ট করে আমরা রেস্কিউ আমরা করতে পারবো। তারপরে আছে অনেক যন্ত্রপাতি, আমরা ক্রিটিক্যাল ইকুইপমেন্ট মধ্যে আছে, আমরা ধীরে ধীরে রাজ্য সরকার এগুলি সব প্রকিউরমেন্ট করে আমাদের টিএসআর ব্যাটালিয়ন, সাব ডিভিশনাল হেডকোয়ার্টার এবং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার ওখানে আমরা রেখেছি এবং এটা 24/7 বেসিসে লোক আছে। সেকেন্ড হচ্ছে আমাদের কন্ট্রোল রুম। যদি কোনো কারণে বিপর্যয় হয় অথবা বিপর্যয় হওয়ার আগামী সূচনা আমরা পাই, তাহলে আমাদের যে কন্ট্রোল রুমকে বলা যায় এমার্জেন্সি অপারেশন সেন্টার এবং এটা 24/7 বেসিসে চলছে। তার আছে 2টো টোল ফ্রি নম্বর আছে। এটাকে আমাদের স্টেট কন্ট্রোল রুম বা স্টেট এমার্জেন্সি অপারেশন সেন্টার, তার টোল ফ্রি নম্বর হচ্ছে 1070, 4 ডিজিট নম্বর। এবং ডিস্ট্রিক্ট লেভেলে প্রতি ডিস্ট্রিক্ট ডিএমস অফিসে আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম আছে, তাদের নম্বর হচ্ছে 1077। তাছাড়া পুলিশ ডিপার্টমেন্টের আন্ডার এটা ইআরএসএস আছে, ইআরএসএস কন্ট্রোল রুম আছে, তার নম্বর হচ্ছে 112। আপনি 112, 1070 এবং 1077 এই 3টা নম্বরকে আপনি যদি ডায়াল করবেন, ডেফিনেটলি ইমিডিয়েটলি আপনি রেসপন্স ডিজাস্টার যদি হয়ে যায় তাহলে ইমিডিয়েট রেস্কিউ রেসপন্স করার লাগিয়া আমাদের ফায়ার সার্ভিস, পুলিশ, এসডিআরএফ, এনডিআরএফ এবং ট্রেন্ড ভলেন্টিয়ার যারা আছে তারা নিশ্চিত যাবে। সেকেন্ড হতে আছে আমরা টার্গেট রাখছি যে প্রতি গ্রামে এবং প্রতি ওয়ার্ডে, শহর এলাকাতে আমাদের মানে মিনিমাম 10 থেকে 20 জন ট্রেন্ড মানুষ যেরকম লোকালি অ্যাভেলেবল হতে থাকে। তো ধীরে ধীরে আমরা কি করেছি না, অ্যাবাউট 10,000 থেকে বেশি আমরা ভলেন্টিয়ার প্রতি গ্রামে এবং শহরাঞ্চলে ভলেন্টিয়ারকে দিয়ে নিয়ে আমরা ট্রেন্ড আমরা করেছি। তার মধ্যে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার আছে, আপদা মিত্র। গভর্নমেন্ট একটা স্কিম করেছে কি প্রতি ডিস্ট্রিক্টে 200 জন করে এবং সিপাহীজলা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট 200 জন করে এবং আলাদা ডিস্ট্রিক্টে 100 জন করে আপদা মিত্র ভলেন্টিয়ার তৈরি করেছে এবং তাদেরকে মধ্যে ট্রেন করা যাচ্ছে। তার উদ্দেশ্য হচ্ছে যদি কোনো ডিজাস্টার হয়ে যায় তাহলে ইমিডিয়েটলি আমাদের গ্রামে, আমাদের পাড়াতে ট্রেন্ড লোক এবং ইকুইপমেন্ট থাকবে ইমিডিয়েটলি মানুষকে রক্ষা করার লাগে। থার্ড হতে আছে যে আমাদের যে বিভিন্ন এলাকা আছে, ডিস্ট্রিক্ট, স্টেট, ডিপার্টমেন্ট এবং ভিলেজ, এখানে বিপর্যয় মোকাবিলা করণ লাগে ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করণ হইতে আছে এবং আমরা ম্যাক্সিমাম ফোকাস দিচ্ছি গ্রাম এবং স্কুল এলাকা, স্কুল কলেজ যে আছে এখানে আমরা স্টুডেন্টস এবং টিচার্সদেরকে আমরা ট্রেন করছি। যদি মানে বিপর্যয় হয় তাহলে তারা কিরকম রেসপন্ড করবেন। এবং আপনি জেনে খুশি হবেন প্রতি তৃতীয় শনিবার, থার্ড স্যাটারডে প্রতি স্কুলে এটা পলিসি লেভেল ডিসিশন হয়েছে, এভাকুয়েশন ড্রিল হয় স্পেসিফিক্যালি ফর আর্থকুয়েক। ভূমিকম্প যদি হয় তাহলে ইমিডিয়েটলি আপনি কিরকম এভাকুয়েট হয়ে যাবেন এবং কত কম সময়ের মধ্যে আপনি এটাকে রেসপন্ড করবেন। যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে এটাকে আমরা কিরকম মিনিমাইজ আমরা করবো, রেসপন্ড করব। তাছাড়া বিভিন্ন ধরনের আমরা ইনস্ট্রাকশন আমরা দিই ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লক লেভেলে, এগুলি সব ক্যারি আউট করুন লাগিয়া। সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যেটা কি আমি সবাইকে বলি যে বিপর্যয় মোকাবিলা হচ্ছে কোনো বিপর্যয় হবে তারপরে আমরা যে কাজ করব এটা না, এটা হচ্ছে বিপর্যয় আগে আমাদেরকে বেশি কাজ করতে হবে। যদি কোনো বিপর্যয় হয় তাহলে ক্ষয়ক্ষতিটা যেরকম মিনিমাইজ হতে পারে, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবং আমাদের সবাইদেরকে আমরা রিকোয়েস্ট করব কি এটা বিপর্যয় মোকাবিলা যে এটা সরকারের কাজ এটা না, এটা প্রত্যেক ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত দায়িত্ব মধ্যে আছে। আমাদেরকে জানা দরকার যদি কোনো বিপর্যয় হয়ে যায়, সাপোজ ভূমিকম্প যদি হয় তখন আমি কি করব, রাত্রে আমরা ঘুমাইছি যদি ভূমিকম্প হয় তখন আমরা কি করব। ঠিক আছে, আসবো স্যারের কাছে এই বিষয়গুলো নিয়ে আরো একটু জানবো। যেহেতু আগাম সতর্কতা কথা হচ্ছে, অভিষেকের কাছে ছিলাম, সে ম্যাটেরিয়াল কোয়ালিটি বিষয় নিয়ে কথা বলছিলাম এবং কি ধরনের বিল্ডিং শেপস আমি ওটাতে
আসবো যে বিল্ডিং শেপস আমাদের যতটুকু হয় সেটা আমাদের স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল ইউনিফর্ম শেপ হওয়া দরকার। ইরেগুলার শেপ হলে কি হয়, একটা বিল্ডিং যখন আমরা হাই রাইজ বিল্ডিং করব তখন তার সেন্টার অফ মাস বা সেন্টার অফ গ্র্যাভিটি থাকে সেটা সরে যায়, আর যখন আর্থকুয়েক ফোর্স অ্যাপ্লাই হয় তখন সেটেলমেন্ট হয় বা এই ফোর্স ইন্টেন্সিটি মানে শিফট হয়ে যায়। তো আমি এটা সাজেস্ট করবো কি যখন কেউ কনস্ট্রাকশন বা ল্যান্ড পারচেস করে তারা চেষ্টা করুক বা মানে ওই ল্যান্ডটা মিনিমাম রেক্ট্যাঙ্গেল বা ইউনিফর্ম শেপে হয়, সেটা খুবই মানে Shape হলে টা আগে শেপটা ভালো, জেনে হ্যাঁ নেওয়া। সেটা মানে হলে তখন আমার কনস্ট্রাকশনটা মানে ঠিকঠাক হয় আর আমাদের মানে ভূমিকম্প রোধক বিল্ডিংটা করতে সুবিধা হয় আর কি। আর্থকুয়েক যখন হিউজ ফোর্স আসবে সেটা সেরকম এফেক্ট মিনিমাইজটা কম হয় সেই আচ্ছা, বিল্ডিং। এই যে শেপস এর কথা যখন হচ্ছে তখন আমাদের আরবান এরিয়াস এবং রুরাল এরিয়াস এর জন্য কি আলাদা আলাদা কোনো ভাগ রয়েছে শেপস এর ক্ষেত্রে? আর যেহেতু বিশেষ করে আমাদের ত্রিপুরাটা হিলি এরিয়া, পাহাড়ি এরিয়া, সেখানে কি কোনো আমি নির্দিষ্ট হ্যাঁ বলবো, হিলিয়াতে কি হয় গ্রাম দেখি আমরা, হিলিয়াতে যখন স্লোপ থাকে মানে নিচে ডাউন উপর উঁচু, তো বাড়িঘর তারা কি করে মানে ফাউন্ডেশন করে, একটা ফাউন্ডেশন ডেপথ নিচে থাকে একটা উঁচু থাকে, বাট ফার্স্ট ফ্লোরটা লেভেলে রাখে, তো ফাউন্ডেশনগুলো আলাদা ডেপথে হচ্ছে। যখন ডেপথ আলাদা হয় তখন মানে যে ফাউন্ডেশনটা আমাদের নিচে যাচ্ছে সেটা বেশি ক্যাপাসিটি হচ্ছে, সেটা আমাদের মানে ডেপথ বেশি পাচ্ছে আর এটা উপর কম পাচ্ছে। তো আমার সাজেশনটা এটাই থাকবে যে একটা বিল্ডিং যখন যে মানে হিল এরিয়াতে হবে পুরোটা ইনফিল হয়, আই মিন টু সে কি পুরোটা চারদিকটা ক্লোজ থাকে, নিচে কোনো গ্যাপ না থাকে। তো তাহলে কি হয় যখন শিফটিং হয় কলামগুলির মধ্যে, সেই ওয়ালগুলিকে আমরা মানে বিল্ডিংটা হতে দেয় না, এটা ইট কাইন্ড অফ এ ব্লক, এটা ব্লক হয়ে থাকে। যত চেষ্টা করতে হবে মিনিমাইজ অফ স্পেসেস, যত স্পেস কম হবে তত আমাদের ফোর্সটা বিল্ডিংয়ে কম ইয়ে হবে আর কি আমাদের। আর আপনি যেটা বললেন ম্যাডাম আগে টিম ওয়ার্কের ব্যাপারটা, হ্যাঁ, টিম ওয়ার্কের ব্যাপারটা কিন্তু সেটাতে আসছিলাম। এর আগে আরো একটা জিনিস জিজ্ঞেস করবো মানুষকে, যে অভিষেক যেটা বলছিলেন যে বিল্ডিং ক্ষেত্রে যেমন শেপসের প্রয়োজন, তেমনি জায়গা কেনার ক্ষেত্রেও, ল্যান্ড পারচেসের ক্ষেত্রেও সেখানে একদম। শেপসটা প্রয়োজন। তো এই জায়গায় একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করছে, আমাদের বিল্ডিং এর ক্ষেত্রে যেমন নির্দিষ্ট প্ল্যানিং থাকে, ল্যান্ড পারচেসিং এর ক্ষেত্রেও সেখানে কি কোনো ধরনের রুলস এন্ড রেগুলেশন থাকে? ল্যান্ড পারচেসের ব্যাপারে রুলস রেগুলেশন সেভাবে কিছু থাকে না আমার জানা মতে, কিন্তু ল্যান্ড পারচেসের ব্যাপারটা কিন্তু ল্যান্ড অথরিটি যারা সেটেলমেন্টের কর্মকর্তারা আছেন তারা ল্যান্ড পারচেসের ব্যাপারটা বেশি বেটার বুঝবেন আমাদের থেকে। কিন্তু আমার মনে হয়, আমি যতটুকু পর্যন্ত আমার অভিজ্ঞতা, ল্যান্ড পারচেসের ক্ষেত্রে কিন্তু সে ধরনের কোনো কারিকুলাম অ্যাক্টিভিটিস বা সেই ধরনের কোনো রুলস রেগুলেশন নেই। কারণ আপনি একটা ল্যান্ড, এটা কমার্শিয়াল ল্যান্ড হতে পারে, রেসিডেন্সিয়াল ল্যান্ড হতে পারে, আপনি কি পারপাসে ল্যান্ডটা কিনছেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি সেটার মধ্যে কনস্ট্রাকশন, কি ধরনের কনস্ট্রাকশন করবেন সেটা আপনি কারো থেকে কিনবেন, তো আপনার উদ্দেশ্য কিন্তু উনি জানবেন না। এখন আপনার বুঝতে হবে এটার মধ্যে বাড়িঘরের জন্য আপনি করছেন না কমার্শিয়াল পারপাসে ইউজ করবেন, সেই জিনিসটা কিন্তু আপনার উপর। সেক্ষেত্রে কি যখন আমরা বিল্ডিং তোলার ক্ষেত্রে সেখানে সয়েল টেস্টটা মাস্ট? একদম, অবশ্যই, হ্যাঁ, আমি সেখানে রোড কি উইথ পারচেজ করার ক্ষেত্রেও সয়েল টেস্টটা করে নিলে অনেকটা না, সেখানে- পারচেজ করার ক্ষেত্রে সয়েল টেস্টটা আমার মনে হয় না দরকার আছে করে, কারণ আপনি সয়েল টেস্টের দরকার তখনই হবে যখন আপনি কনস্ট্রাকশন করবেন এবং সেই কনস্ট্রাকশন আপনি ব্যবহারযোগ্য কনস্ট্রাকশন করবেন। আমি এই কারণেই বললাম, আপনি গোডাউন হিসেবে ইউজ করতে পারেন, কেউ ল্যান্ড পারচেস করলে সেটার মধ্যে বিল্ডিং করবে, নট নেসেসারি, এটা আপনার উপর বা যিনি কিনবেন ওনার উপর ডিপেন্ড করছে। তো আমার রুলস রেগুলেশন অর্থে যে কথাটা বলছে, আমাদের বিল্ডিং রুলসে 6 ফিট রোড উইথ না হলে বিল্ডিং পারমিশন হয় না। তো সেই কথাটা আমার মনে হয় একটু জনসাধারণের লক্ষ্য রাখা উচিত। অনেক ক্ষেত্রে কি হয়, আমরা অনেক জায়গায় গেছি এরকম বিগত অনেক বছর ধরে, যে 6 ফুট রাস্তা নেই, মানে আপনার বাড়ির, আপনার প্লটের সামনে ধরুন 6 ফুট রাস্তা নেই, কিন্তু বিল্ডিং পারমিশনের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে আমাদের অসুবিধে হয়ে যাচ্ছে। যদি আমরা 4 ফুট দেখি বা বিলো এই 6 ফিট দেখি, আমরা কিন্তু প্ল্যান রেডি করতে পারি না, কারণ আমাদের ত্রিপুরা বিল্ডিং রুলস কিন্তু সেটা পারমিশন দেবে না। তো সেক্ষেত্রে কি হয়, আমরা একটা অড পজিশনে পড়ে যাই, বা যিনি কিনছেন উনিও কিন্তু মানে বলেন যে আমি তো এটা জানা নেই আমার, যে 6 ফুট রাস্তা ছাড়া যে পারমিশন দেয় না বা এটা রুলস নেই বিল্ডিং রুলসের, সেটা মানে আমাদের জানা নেই। তো সেই ক্ষেত্রে বেশ কিছু জনের ক্ষেত্রে আমরা দেখলাম সেই প্রবলেম ফেস করতে, ওনারকেও ফেস করতে হয়েছে, আমাদেরকেও ফেস করতে হয়েছে। তো অবশ্যই ওনারা আমাদেরকে কোয়েশ্চেন করে, আমি এত টাকা দিয়ে ল্যান্ডটা কিনলাম, আপনি যেহেতু আগরতলার বাসিন্দা, আপনি জানেন ত্রিপুরার আগরতলার মধ্যে কীরকম রেট, ছাড়লাম আমি আগরতলার কথা, যদি আপনি আউটসাইড অফ আগরতলাও যান, আপনি একটা টাকা দিয়ে ল্যান্ড কিনবেন, কিন্তু সেটার মধ্যে যদি আপনি বিল্ডিং পারমিশনই না পান, তাহলে তো
সেটা আমার landটা না না কোনো মানে হয় না কোনো মানে হয় না। তো সেই জিনিসটা আমার মনে হয় ল্যান্ড পারচেস করার সময় একটু দেখে নেওয়া উচিত। এখানে আমি জাস্ট মানসবাবু যেটা বললেন, আমি তিনটা কথা বলবো। এক নম্বর হইতেছে যে আপনি যে বললেন যে ডিফারেন্স কিছু আছে কোন জায়গাতে ঘর বাড়ি তৈরি করবো কি না নেই। গভর্নমেন্টের একটা আছে কি ডেভেলপমেন্ট প্ল্যান, প্রতি এলাকাতে, প্রতি ডিস্ট্রিক্ট, প্রতি আরবান এরিয়াতে ওই অথরিটি একটা ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করবে এবং এটা প্ল্যানে ডিফারেন্ট জোন থাকবে। কোন জোনে রেসিডেন্সিয়াল এরিয়া হবে, কোন জোনে পার্ক হবে, কোন জোনে ইন্ডাস্ট্রি হবে, কোন জোনে অফিসিয়াল বিল্ডিংস হবে, ঠিক আছে। এটাকে নিয়ে আমরা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস আমরা করি। এটাকে ফার্দার স্ট্রেনথেন করার লাগে আমাদেরকে একটা আরেকটা ব্যবহার করতে হয়, ইনফরমেশন ব্যবহার করতে, এটাকে বলা হচ্ছে মাইক্রো জোনেশন। এটা হচ্ছে মাইক্রো জোনেশন হচ্ছে 100 স্কোয়ার ফিট, 10 ফিট বাই 10 ফিট কে নিয়ে এটা যন্ত্র বাসনা হয় নিচে। এটাকে দেখা যায় যদি ভাইব্রেশন হয়, যদি কোনো ভূমিকম্প হয়, সাপোজ 6 রিক্টার স্কেল হলো, 7 রিক্টার স্কেল হলো, 8 রিক্টার স্কেল হলো, তাহলে এই জায়গাতে ক্ষয়ক্ষতি কিরকম হতে পারে ওই যন্ত্রের সাহায্যে সেটা এটা হচ্ছে। তো আমাদের আগরতলা শহরে, আমাদের ত্রিপুরাতে দুটো জায়গাতে ইনিশিয়েট হয়েছে। এটা আগরতলা শহর, এটা কমপ্লিট হয়নি। আরেকটা আমরা রিসেন্টলি আমরা শুরু করেছি ধর্মনগর শহরে। এটা যখন মাইক্রোজোনেশন যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো আমরা এই যে জায়গাতে বসে আছি এই জায়গাতে কত স্টোরি বিল্ডিং আমরা তৈরি করতে পারবো। একদম একদম তারপরে আমরা ফলো করব বিল্ডিং রুলস। আমি যেটা বলছি বিল্ডিং রুল ইজ মাস্ট। আমরা মাইক্রোজোনেশন পরে মাস্টার প্ল্যান দেখে, মাইক্রোজোনেশন দেখে, তারপরে আমরা বিল্ডিং রুলস আমরা যদি ফলো করি, আমি যেটা বুঝি যে আমি যে ঘর বাড়িটা আমরা কনস্ট্রাকশন করব এটা ডেফিনেটলি সুরক্ষিত হবে। এটা মানুষের কাছে গিয়ে পৌঁছতে হবে, মানুষের কাছে যাব। টিম ওয়ার্ক হ্যাঁ, নিয়ে যে টিম কথাটা ওয়ার্কের হচ্ছিল। ব্যাপারটা আমি বলছি যে আমাদের একটা দায়ভারের ব্যাপার থাকে। গভর্নমেন্ট রুলস আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে সবকিছু ফলো আপ করার জন্য 100 বার, কিন্তু কোনো গভর্নমেন্ট কিছু করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাবলিক অ্যাওয়ার না Awareness না হবে। হবে, জনগণ যতক্ষণ সচেতন হবে না, কোনো গভর্নমেন্ট কোনো রুলস কিচ্ছু করতে পারবে না। আপনি রুলস নিয়ে বিল্ডিং পারমিশন নিলেন, কিন্তু করার সময় আপনি আপনার মন মতো কাজ করে নিলেন, মানে এটা তো গভর্নমেন্ট কি করবে? আপনার যদি আপনার সেফটি সম্পর্কে আপনার যদি কোনো ধারণা না থাকে, এবং একটা বাড়ি ঘরের ক্ষয়ক্ষতি হলে শুধু যে আপনার বাড়ি হচ্ছে তা না, পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে, পার্শ্ববর্তী যে বাড়িঘরগুলো আসছে, হ্যাঁ হ্যাঁ, সেইগুলোরও কিন্তু মানে ব্যাপকভাবে একটা চাপ থাকে সেইগুলো। তো সেই ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন যতটুকু দরকার, বিল্ডিং ওনারের ততটুকু রেসপন্সিবিলিটি দরকার, সাইট ইঞ্জিনিয়ার কোয়ালিটি কন্ট্রোলের জন্য যিনি আছেন ওনার রেসপন্সিবিলিটি দরকার। ওভারঅল মানে ইচ অ্যান্ড এভরিবডি রেসপন্সিবল। মানে দায়িত্ব এড়িয়ে একজনের ঘাড়ে আরেকজনের দোষ চাপিয়ে দিয়ে কিন্তু সেটা ফুলফিল হবে না। মানে এটা অজান্তে আমরা নিজের বিপদই ডেকে আনবো যদি এরকম ভাবে করতে হবে। সেক্ষেত্রে বলছি প্রত্যেকে কিন্তু সমান দায়িত্বর সাথে আপনার কাজ করতে হবে। সেখানে যখন টিম ওয়ার্কের কথা আসছে, একটু টিম ওয়ার্কের কথাটা যখন আপনি বলছেন, সেক্ষেত্রে আমাদের মাইন্ড সেটআপের বিষয়টা কিন্তু রয়ে গেছে, সেখানে টিম ওয়ার্কের গ্যাপটাও থেকে যাচ্ছে। একদম। সেটাকে কিভাবে ওভারকাম করছেন আপনারা? দেখুন, মাইন্ড সেটআপটা তখনই আসবে যখন আমি নিজের মানে চিন্তাধারা নিয়ে স্বচ্ছ থাকবো। আমি নিজের চিন্তাধারা আরবান এরিয়াতে প্ল্যানিং নেওয়া হচ্ছে কিন্তু কাজ মানা করতে হচ্ছে না, গিয়ে হয়তোবা মানা হচ্ছে না। প্ল্যানিংটা আইনি জটিলতা এড়াতে আমরা নিচ্ছি একদম ঠিকই, একদম কিন্তু একদম মানা একদম হচ্ছে না। একদম কিন্তু মানা হচ্ছে না। কিন্তু আমাদের কি বলুন তো, মানে একটা এরিয়ার মধ্যে আমাদের বিল্ডিং পারমিশন আমরা নিয়ে নিলাম, কিন্তু আইনি জটিলতার জন্য নেওয়াটা কিন্তু উচিত না। আমার সেই রুলস রেগুলেশনটা ফলো করাটা আমাদের ম্যান্ডেটরি। এখানে আরেকটা জিনিস আছে যে রুলস রেগুলেশন যেটা আছে শুধু পজিটিভ সাইডে দেখলে হবে না। যদি আমরা রুলস করেছি মানুষকে মানানো লাগে, যদি তারা না মানে এখানে পানিশমেন্ট প্রভিশন মধ্যে আছে। যদি আমরা প্রশাসন এই যে ডেভিয়েশন করছে, যদি ভুল মানে বিল্ডিং পারমিশন নিয়েছে এক ধরনের, কনস্ট্রাকশন এক ধরনের করছে, যদি এই মানুষকে যদি এক্সাম্পলারি পানিশমেন্ট যদি দেওয়া যায় আজ পর রুলস, তাহলে ডেফিনেটলি তার একটা ইম্প্যাক্ট মধ্যে পড়বে। আর আরেকটা আমি বলেছি যে বিপর্যয় হয়নি, আমরা কি অপেক্ষা করে বিপর্যয় হতে? তো এটাতে মানুষ সচেতন হওয়ার দরকার আছে। তো এটা যে সচেতন দায়িত্ব সেক্ষেত্রে মানুষ পানিশমেন্ট প্রভিশন কি কি থাকছে যারা এই রুলস? পানিশমেন্ট প্রভিশন বলতে সেই ধরনের কোনো, যদি আপনি ত্রিপুরা বিল্ডিং রুলসের পানিশমেন্ট বলতে অনেক কিছু আছে, কিন্তু হয়তোবা সেই রকম ভাবে ফলো আপ করা হচ্ছে না। ধরুন আপনি যতটুকু সাইড স্পেস ছেড়ে আমাদের একটা বাড়িঘর করা দরকার, দেখা যাচ্ছে কি ফ্রিলি স্পিকিং যে ধরুন আপনার পার্শ্ববর্তী বাড়ি 10 বছর আগে বিল্ডিং করেছে, ওনার সময় রুলস ছিল এক ধরনের, এখন রুলস হয়ে গেছে আরেক রকম। এটা কিন্তু আমাদের একটা প্রবলেম ফেস করতে হয়। বিল্ডিং রুলসটা কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে স্টেবল না কিন্তু বিল্ডিং রুলসটা। যে 10 বছর আগে যে বিল্ডিং রুলস ছিল, 5 বছর আগে যে বিল্ডিং রুলস ছিল, আজকের রুলসটা কিন্তু ডিফারেন্ট।
সাইড পাল্টাচ্ছে। স্পেসই বলুন, হ্যাঁ ফ্রন্ট স্পেসিংই বলুন, সেটা কিন্তু ডিফারেন্ট। তো সেক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি যে করতে গিয়ে দেখা যায় যে আরে ওনার সময় উনি করে নিলেন, তো আমি কেন এখন এতটুকু গ্যাপ ছাড়বো, আমি কেন এতটুকু গ্যাপ সেখানে ছাড়বো, একটা tussle তখন তৈরি হচ্ছে। টাসেল হ্যাঁ, অবশ্যই tussle তৈরি হচ্ছে। তৈরি তো হচ্ছে, আমরা হ্যাঁ, বলি ঠিক। যে দেখুন আমাদের কাছে কিছু বলার নেই, এখন বর্তমান রুলসটা এটা, তো আপনাকে এই বর্তমান রুলসটা ফলো করতে হবে। উনি করার সময় ওনার কি রুলস ছিল, উনি হয়তোবা ওনার রুলস ফলো করেই করেছেন, না হলে গভর্নমেন্ট অবশ্যই মানে অ্যাকশন নিত। তো সেই ধরনের জটিলতা কিছুটা আমি কেন, আমার মতো যারা আছেন আরো বিল্ডিং অ্যাপ্রুভ বিল্ডিং প্ল্যানার বা যারা বিল্ডিং প্ল্যানিং সাথে যুক্ত বা সাইট ইঞ্জিনিয়ার যারা আছেন, প্রত্যেককেই আমার মনে হয় এই প্রবলেমটা ফেস করতে হয়। এই প্রবলেমটা আমি আরেকটা জিনিস বলতে যাব যে যখন কেউ বাড়ি করছে, তো ওরা চাচ্ছে কি হ্যাঁ স্পেসটা সাইডে একটু বাড়িয়ে, একটু বিল্ডিং উইডটা বাড়িয়ে, তো সেটা করছে। এটা ড্রয়িংয়ে আমরা কেন এত গ্যাপ দিচ্ছি, সেটা একটা রিজন থাকবে, এটা মানে ডেফিনেশন একদম, থাকবে। হ্যাঁ, সেই ডেফিনেশনটা আমরা প্রত্যেকটা মানুষকে, বাড়িঘর মানুষকে বোঝাতে হবে কি হ্যাঁ এই স্পেসটা কেন। ফার্স্ট আমি যতটুকু জানি সেটা কি বোঝাতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বুঝাচ্ছি, আপনি বিশেষ মেন করে হচ্ছে আপনারা- মেন হচ্ছে ভেন্টিলেশন। মানে বোঝাতে বা আপনি পারলে কিভাবে যারা বোঝাতে বোঝার তারা হ্যাঁ, বুঝে। যারা বুঝে, হ্যাঁ, main আর হচ্ছে অনেকে আছে বুঝেও না বুঝার না করলে তারা আমাদের চায় কিছু কি বলার থাকে থিঙ্কিং না। কি হ্যাঁ আমার এরিয়াটা বেরিয়ে যাবে, হ্যাঁ আমি বাড়াবো, আমার জায়গা বাউন্ডারি এতটুকু আমি করবো, ইটস মাই রাইট, আমি বাড়াতে যাবো। বাট টোটালি রং। পার্শ্ববর্তী বাড়িটা উনি মেনটেন করছে, বাট আপনি মেনটেন নাও করতে পারেন। ওদেরকে বলা দরকার যে এটা কনসিকুয়েন্স কি হবে, কেন আমরা রুলসে 1 মিটার বা হ্যাঁ। সামনে কেন ছেড়েছি, তাদেরকে ডিটেল বোঝাতে হবে কি ইন ফিউচারে ভেন্টিলেশন, এদিক কিনার দিয়ে আমাদের সিউয়েজ লাইন হবে, আপনাদের জল বৃষ্টি জল পড়লে যেতে পারবে না, ফাউন্ডেশনের এফেক্ট করবে, ফাউন্ডেশন থেকে কতটুকু একটা বাউন্ডারি ওয়াল হওয়া দরকার, তাতে ফাউন্ডেশনের জলটা না আছে, অনেক কিছু টেকনিক্যাল টার্মস আছে, সেগুলিকে মানুষকে বলা সচেতন দরকার, খুবই দরকার। তো আগে থেকে আজকের থেকে আমি যে আগে বললাম যে আজকে থেকে 10 বছর আগে মানুষের ওয়ে অফ থিঙ্কিং যেরকম ছিল, এখন কিন্তু এটা নেই। নেই। অনেকটাই এখন কিন্তু পরিবর্তন অনেকটাই হয়েছে। পরিবর্তন, এবং Improve কামিং ডেসে আরো হবে, হবে। অবশ্যই হবে। যে মাইন্ড সেটআপের কারণে যে গ্যাপিংস গুলো রয়েছে সেগুলো আসলে কি হয়, মাইন্ড সেটআপের কারণেই ওই হয়তো বা বিপর্যয় থেকে ক্ষতিগ্রস্ত হওয়া বা সচেতন হওয়ার থেকে বেশি আমরা আমাদের নিজেদের ল্যান্ড নিয়ে অধিকার জিনিসটা, যেটা অভিষেক বলছেন, সেই মাইন্ড সেটআপটা রয়েছে। একদম। আর যখন আপনি রুলস রেগুলেশন মেনে একটা এরিয়া করবেন বা একটা সোসাইটি করবেন, তখন কিন্তু অটোমেটিকলি সেই সোসাইটিটা দেখতেও সুন্দর হবে, সেটাই। এবং আর্থকুইক রেসিস্ট্যান্স বলুন বা ডিজাস্টার রেসিস্ট্যান্ট বলুন, এটা কিন্তু হবে। এবং শহরের যে সৌন্দর্য, সেই শহরের সৌন্দর্যটাও কিন্তু ফুটে সেই উঠবে। রুলসগুলি আর্থকুয়েক ডিজাস্টার থেকেই তৈরি করা হয়। হ্যাঁ, প্রত্যেকটা স্টেটের রুলসগুলি, বিল্ডিং রুলসগুলি আর্থকুয়েক কি হতে পারে, কারণ একটা ভূমিকম্প আসলে স্পেস না থাকলে বিল্ডিংটা যদি টিল্ট হয়, সেটা পার্শ্ববর্তী বিল্ডিং এফেক্ট করতে পারবে। হয়তো সেই বিল্ডিংটা আর্থকুয়েক হয়নি, বাট স্পেস যদি না দিত, সে একটা সার্টেন ডিগ্রিতে হলো, ওই বিল্ডিংয়ে টাচ করবে, এফেক্ট করতে পারবে। সেই জন্য অনেক কিছু বিল্ডিং রুলস দেখে আর্থকুয়েকের সাথে মিলিয়ে তারা তৈরি করা নিশ্চয়ই হয়। সেগুলো তো ফলো করতেই হবে। আমাদের একেবারেই সময় শেষের পথে এসছে। স্যারের কাছে যে জিনিসটা জানতে চাইবো, আপনি যেটা বলছিলেন যে ভূমিকম্প হয়ে গেলে আমাদের কি কি সেখানে করা উচিত, প্রোটেকশন নেওয়া উচিত যদি আমরা ঘুমিয়ে থাকি, সেক্ষেত্রে ঠিক কি কি করণীয় রয়েছে? ভূমিকম্প যদি হয়ে যায় আমরা ঠিক নিজেকে কিভাবে প্রোটেক্ট করে বেরোবো, আমরা যদি কেউ ঘুমিয়ে থাকি বা কোথাও আটকে থাকি, বাথরুম হোক, সেখান থেকে কি করে বেরোবো, কি কি করণীয় রয়েছে আমাদের? আমি এই যে সচেতন কথা বলছি, যে প্রথমে আমাদেরকে বুঝতে হবে কি যদি আমার নিজের কিরকম আমি রক্ষা করব যদি আমি রাত্রে ঘুমাই থাকি, ভূমিকম্প হয়, তাহলে এটা বলা যায় কি আমার নিয়ম আছে ড্রপ কভার অ্যান্ড হোল্ড পজিশন। ড্রপ কভার হোল্ড মানে নিজের অ্যাকচুয়ালি ভূমিকম্প তো মানুষকে মারে না, যে উপর যে ভারী জিনিসগুলি উপরে পড়ে এগুলি ক্ষয়ক্ষতি হয়। আমরা চেষ্টা করব নিজে কোনো টেবিল, খাট অথবা কর্নার, যেখানে উপরে কোনো ভারী জিনিস নেই, ওইখানে আমরা শেল্টার নেব, বডিটাকে আমরা কভার করে রাখবো। এবং হোল্ড অন মানে এটা শক্ত পাকে, মানে কোনো শক্ত জিনিসকে আমরা ধরে, কারণ ভূমিকম্প যখন কম্পন হয় তো তাহলে নড়াচড়া হয়ে যায়, আমরা মুভমেন্ট যেরকম না করতে পারবো, ওই কোনো টেবিল চেয়ার ভিতরে ঢুকে এটাকে শক্ত করে ধরে রাখবো। এবং রাত্রে কি হয় না, রাত্রে যখন অন্ধকার থাকে, আমরা ঘুমিয়ে থাকি, আমরা যখন আমাদেরকে বোঝা যায় কি ভূমিকম্প হয়েছে, আমরা প্রথমে কি করি, আমরা চেষ্টা করি বাইরে চলে যাওয়ার মোটামুটি জন্য। করে আমরা রাস্তায় চলে যাওয়ার চেষ্টা করি। কিন্তু ভূমিকম্পের সময় সবাই মনে রাখা উচিত যে মানে আপনি ইমিডিয়েটলি কোথায় ড্রপ কভার হোল্ড পজিশনে থাকতে, তাড়াতাড়ি বাইরে ন চলে যাবেন। হইতে পারে আপনি সুরক্ষিত আছেন, যাবার সময় উপর থেকে জিনিস পড়ে আপনি ক্ষতবিক্ষত হলেন, এবং এরকম হয়েছে। থার্ড জিনিস হচ্ছে আপনি সবসময় চেষ্টা করেন, আমরা 5 নম্বর ভূমিকম্প জোনে যারা আছি, সাধারণ জিনিস হচ্ছে দরজাগুলিকে বাইরে থেকে খোলানো দরকার আছে। আমরা যে অর্নামেন্টাল ওয়েতে আমরা ঘর বাড়িকে গ্লাস অথবা কোনো ফ্রাজাইল জিনিস আমরা যেরকম না লাগাই, আমাদের যে গ্রিলগুলি আছে কোলাপসেবল গ্রিল আমরা যেরকম আমরা না করি,
এবং ভূমিকম্পের সময় আমরা লিফট যেরকম ব্যবহার না করি অথবা সিঁড়িতে স্টেয়ার নামা। কেস আমরা যেরকম ব্যবহার না করি, অ্যাটলিস্ট আমরা সুইচ অফ যেরকম আমরা করে নিই, আমরা পাওয়ার সুইচ অফ করি। কারণ ভূমিকম্পের সময় কি হয় না, বা আপনার শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যাবার মানে পসিবিলিটি থাকে। বেশি থাকে। এখন তো আমাদের ত্রিপুরা রাজ্যে তো গ্যাস পাইপলাইন হয়ে গেছে, আপনাদের ডোমেস্টিক মানে ইয়েতে গ্যাস আসছে, এগুলিকে মধ্যে আমার সতর্কতা অবলম্বন করে এটুকুর মধ্যে সবসময় সুইচ অফ করা দরকার। আপনার রান্না সোর্স হয়ে গেলে আমাদের সুইচটা অফ করে এটা দিতে শুধু ওভেনে না, আপনার যেখানে সুইচ মানে সিলিন্ডার Main অথবা যেটা যেখানে মেন থাকে। সুইচ আছে এটাকে মধ্যে সুইচ অফ করার দরকার আছে। আমাদের জ্বলনশীল জিনিস যেগুলো আছে এগুলি মানে একটু সাইড করে রাখা গুছিয়ে রাখা দরকার। ভারী জিনিস যেগুলি আছে এগুলি নিচে রাখা দরকার। কারণ ভূমিকম্পের সময় দেখা গেছে কি আমাদের অভ্যাস যে ভারী জিনিসগুলিকে নিয়ে আমরা উপরে রাখা, যখন ভূমিকম্প হয় এগুলি এগুলি আমরা সতর্কতা অবলম্বন করি। শুধু আমরা প্র্যাকটিস করা দরকার আছে, শুধু আমরা না, সবাই মানে পরিবারের সবাই সদস্য, আমাদের সমাজ, স্কুল, বিল মানে অফিসে সবাই এটাকে প্র্যাকটিস করা দরকার। এটাকে বলা যায় মক স্যার ড্রিল। আমাদের সময়ও শেষ হয়ে এসছে, একেবারে শেষের দিকে তিনজনের কাছেই যাব। আচ্ছা, প্রথমে আপনার কাছে যাইব যে খুব ছোট্ট করে একেবারে 1-2 লাইনের মধ্যে কি মেসেজ বা কি সতর্কতা অবলম্বন করতে বলবেন? আমরা তো বিপর্যয়কে তো আমরা বন্ধ করতে পারবো না, কিন্তু বিপর্যয় জনিত যে ক্ষয়ক্ষতি এটা কম করতে গেলে অ্যাটলিস্ট আমাদেরকে যে মিনিমাম সেফটি টিপস আছে, বিপর্যয়ের সময় কি করতে হবে, বিপর্যয় পরে কি করতে হবে, বিপর্যয় আগে কি করতে হবে, এটা বোঝা দরকার এবং ওই মতন কাজ করা দরকার। মানুষ আপনার কাছে যাব। আমি বলবো যে বিপদ আসার আগে বিপদের জন্য রেডি না থেকে এখনো যে বিল্ডিং রুলস আছে, বিল্ডিং গাইডলাইন আছে, সেগুলোকে মেনে প্রত্যেকে যেন আপনার সব কিছু রুলস রেগুলেশন ওয়াইজ যেন বাড়ির কনস্ট্রাকশন করা হয় এবং প্রত্যেককে একটা টিমওয়ার্কের মাধ্যমে প্রত্যেকের রেসপন্সিবিলিটি নিজের কাঁধে নিয়ে যেন কাজ করে, এটাই। আর অভিষেক আপনার কাছে। আমি বলতে যাব যে যখনই কেউ বাড়ি করতে যাচ্ছে তখন সে বিল্ডিং মেটেরিয়ালস হোক বা সুপারভিশন হোক ঠিকভাবে হচ্ছে কিনা, টেস্টিং ঠিকভাবে হচ্ছে কিনা, সয়েল টেস্ট রিপোর্ট অনুসারে সব কিছু ইঞ্জিনিয়ারকে কনসাল্ট করে কাজ করা, নট অনলি মেসন মিস্ত্রির সাথে কনসাল্ট করে দিলাম, এই আগের চিন্তাধারাটা চেঞ্জ করতে হবে। আমি সবাইকে এটাই বলবো যে মেটেরিয়ালের টেস্টিং, কোয়ালিটি চেক করা আর ইঞ্জিনিয়ার থেকে ডিজাইন করা ঠিকভাবে অ্যাজ পার স্ট্রাকচারাল ড্রয়িং কাজ হচ্ছে কিনা সেগুলি লুক আফটার করা, কনসাল্ট করে কাজ করা খুবই দরকার। যুগের সঙ্গে আমাদেরও আপডেট হতে হবে। সেটাই। খুব সোজা কথায় যদি বলি যে প্রকৃতির সঙ্গে বোধহয় আমাদের লড়াই করাটা আমরা ঠিক সেভাবে লড়াই করতে পারবো না। সেই জায়গায় যখনই কোনো প্রাকৃতিক বিপর্যয় হবে সেই বিপর্যয়কে আমরা আটকাতে পারবো না, কিন্তু সেই বিপর্যয় মোকাবেলা করতে একমাত্র আগাম সতর্কতা সেটা অনেক বেশি জরুরি। সেক্ষেত্রে যে সমস্ত নিয়ম রয়েছে, বিল্ডিং রুলস রয়েছে বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে, সেগুলো অবশ্যই মানুন। এবং স্যার যেটা বললেন যে ভূমিকম্প হলে ঠিক কী কী করণীয় রয়েছে তৎক্ষণাৎ, সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই সচেতন হয়েছেন। সচেতনতাই সতর্কতা ভূমিকম্প থেকে বাঁচতে আমাদের সাহায্য করবে। আজকের মতো এই যে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা এবং ভূমিকম্প নিয়ে আমাদের বিশেষ আলোচনা ছিল, আজকে এখানেই শেষ করব। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। Thank you. আজকের মতো এখানেই শেষ করছি।